আমাদের যে বর্তমান মুসলেকা সরকার আছেন, এই মুসলেকা সরকারে যারা আছেন তাদের একটা প্রধানমন্ত্রী আছেন। তার নাম হচ্ছে তারেক রহমান। সেই তারেক রহমানের আরেকজন বেশ কিছু মন্ত্রী আছে। তার একটা নাম দিয়েছি আমি পেতিপাড়া। পেতিপাড়া ডাক্তার জাহেদ আছে না? তিনি বলেছেন যে ৩০০ কোটি টাকা নাকি বিটিভিতে বিনিয়োগ করা হয়। লাভ আসে মাত্র ১৯ কোটি টাকা। কোনো সন্দেহ নেই। ধরেন সেখানে লাভ না, ১৯০ কোটি টাকা লস হয়। তাতে কি? কারণ জাতীয় স্বার্থে অনেক সময় লস দিতে হয়। এই আকলটুকু আল্লাহ তারা দেয় নাই। এ আবার হয়েছে তারেক রহমানের উপদেষ্টা। আমরা যে কিছুই বুঝি না। আমাদের যে মাথায় ঘিলু নাই। তারপরও আমরা বুঝি যে সরকারের অনেক প্রতিষ্ঠান থাকে যেগুলো লাভের জন্য সবসময় সরকার করে না। তার একটা হচ্ছে জাতীয় সম্প্রচার বিভাগ, সেটা টিভি হোক আর যেটাই হোক, রেডিও হোক। সরকার এগুলো লাভের আশায় করে না। আপনি কি মেডিকেল কলেজ খোলেন লাভের আশায়? আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছেন লাভের আশায়? আপনি কি রেল চালান শুধুমাত্র লাভের আশায়? লাভ হলে ভালো, না হলে আরো ভালো। মানে লাভ না হলে ভালো, লাভ হলে আরো ভালো। সরকার পরিচালনা এই নীতি অবলম্বন করতে হয়। আপনি বাংলাদেশের জনগণের যেটা বৃহত্তর সুবিধা হবে, সেখানে লস দিতে হবে না। আপনি কৃষিতে ভর্তুকি দেন না, আপনি তেলে ভর্তুকি দেন না। ও আপনার খালুরা না করে দিয়েছে না? যে খালুদের কাছে মুচলেকা দিয়ে এসেছেন, মুচলেকা, সেই খালুরা না করে দিয়েছে তাই তাহলে বিটিভি ছেড়ে দেন। প্রাইভেটে দেন, আমারে দিয়ে দেন বিটিভি। ঠিক আছে? ওই বিটিভি দিয়েই তো আবার যা ইচ্ছা তাই বয়ান দিয়ে বেড়ান। তাছাড়া তো আপনাদের আর উপায় নাই। সেটা অন্য প্রসঙ্গ। আবার দুষ্ট লোকেরা তারেক রহমান সংসদে কি ৯ ঘন্টা নাকি কি যেন বলেছে। এটা নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে লোকজন। কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ বদভয়ত্যাগ করতেছে। আমি এটা নিয়ে খুব বেশি আ চিন্তা ভাবনা করে স্লিপ অফ টাং হতেই পারে। তবে স্লিপ অফ টাং ঘন, ঘন হয়ে গেলে সমস্যা। সেটা যদি গনোরিয়ার মতো ছড়িয়ে যায় তাহলে প্রবলেম। এত লম্বা করব না আজকের লাইভটা আমি। কারণ আমার আজকে অনেক লাইভ আছে। ৬টা থেকে শুরু হবে। একেবারে রাত ১২টা পর্যন্ত। তো একটু রেস্ট নিতে হবে মিনিমাম ১ ঘন্টা। মাঝখানে একটু সময় পাবো সেখানে। একটা তো লাইভে যেতেই পারবো না, রেকর্ড করে দিয়েছি। ভয়েস অফ ফ্যাক্টে রেকর্ড করে দিয়েছি। কারণ ওইখানে এতক্ষণ আমি বসেই থাকতে পারবো না। ব্যথা করবে পিঠে। যাক সেটা একটা প্রসঙ্গ। এখন বর্ষাকাল, বৃক্ষরোপণের সময়। আপনারা বৃক্ষরোপণ করেন। আমি আমার বাংলাদেশ, ভারতের যারা আমার দর্শক রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের বলব, বিশেষ করে শুধু ফলবতী গাছ তো গাড়বেনই। মানে গাড়বেন মানে রোপণ করবেন। সেগুলো তো আপনি রোপণ করবেনই। আপনি ফলদ বৃক্ষ রোপণ করবেন, কোনো সন্দেহ নাই। পাশাপাশি ঔষধি বৃক্ষরোপণ করবেন। বিশেষ করে নিমের প্রতি আমার অনুরোধ হলো। আমার একজন শুভাকাঙ্ক্ষী তিনি দেখলাম যে পোস্ট দিয়েছে, তিনি ৳৫০০ তে ৫ টি চারা নিয়ে তিনি রোপণ করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুকে আ তে তার বক্তব্যগুলো একজন আ নামটা আমি ভুলে গেছি, আমি দুঃখিত। আমি পরে কমেন্ট বক্সে তার নাম লিখে দিব। ঠিক আছে? তিনি নিজেও পোস্ট দিয়েছেন, আমাকে ট্যাগ করেছেন। এরকম যদি করেন তাহলে আমার জন্য ভালো হয় আরো। কারণ খরচ অনেক লাগে। এটা তো আপনারা জানেন এই যে ৫ টা চারায় ৳৫০০ খরচ হয়ে গেছে। যাক সেটা অন্য বিষয়। বৃক্ষরোপণ এইজন্য করতে বলি নিম, কারণ অদূর ভবিষ্যতে মানে অদূর মানে বেশি দিন নাই। এই হাফ দশক বা ১ দশকের মধ্যেই এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা মোটামুটি এই সার্ক অঞ্চলের যারা এদের নিম গাছগুলোকে নির্ভর করে ফ্যাক্টরি তৈরি হবে। তাই এগুলো আপনি করে রাখুন। আপনার ফায়দা না হোক আরেকজনের হবে। আপনার বাড়িতে একটা গাছ রাখুন। এই গাছ ফলের চেয়ে কোনো অংশে কম দিবে না। সেটা অন্য প্রসঙ্গে এবার আসি আমাদের মূল প্রসঙ্গে। আমি শুরু করে দিয়েছি বৃক্ষরোপণ। বিশেষ করে স্পেশাল আমি নিম রোপণ শুরু করে দিয়েছি। আপনাদের এবার দেখি শেখ ফরিদের দরবার থেকে আর কি বয়ান দেয়া যায়। শুনেন। আচ্ছা গেল। এই তো আপনাদের আমি শুনাইলাম। সবচাইতে বিপজ্জনক যে কথাটা, হাম ও হামের উপসর্গে মারা গেল আরো ১০ শিশু। এ পর্যন্ত ২৯৪। এর জন্য দায়ী কে? এই যে স্বাস্থ্য উপদেষ্টা যেটা ছিল গ্রামীণ ব্যাংকের স্টাফ, তাকে নিয়ে তিনি মন্ত্রী পদমর্যাদায় দিয়েছেন। ঠিক আছে? তার দালাল না, ডাইরেক্ট দালালি করলে থাকতো না। সরাসরি তার স্টাফ, তার কর্মচারী, তার কামের বুয়া। তারা এনে তিনি উপদেষ্টা বানিয়েছিলেন এই ডক্টর ইউনূস। এই ২৯৪ জন শিশু হত্যা, অফিসিয়ালি ২৯৪, এর হত্যার দায় তাদের নিতেই হবে। স্বাস্থ্য উপদেষ্টা
এই ইউনূসের স্বাস্থ্যপাঠা ইউনূস এই দুজনকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কারণ এদের কারণে শিশুগুলো মারা গেছে। এখানে তো ২৯৪ আপনাকে গভর্নমেন্ট স্বীকার করেছে। গভর্নমেন্ট এখন স্বীকার করে না, সরকারি নির্দেশ, হামে মারা গেলে তুমি সহজে স্বীকার করবে না। আগডুম বাগডুম জানিয়ে দিবা। চে গেল। তারপর আসি আমরা হুম, এই যে আমার এক ভাবির পোলা আছে, টাকলা ফুয়াদ। সে বলেছে, যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তির বিরুদ্ধে গণমাধ্যম যে খবর আসছে সেটা ইন্ডিয়ান ন্যারেটিভ। মানে এদের যদি বদ বায়ু বেরোয় গন্ধ বিষয় বলবে এটা ইন্ডিয়ান ন্যারেটিভ। এদের মা যদি বাইরে এদের মায়ের যদি পেট খারাপ হয়, মা ও বাপের পেট খারাপ হয়, এদের মায়ের লাঙেরও যদি পেট খারাপ হয়, টাকলা ফুয়াদদের, এই যে জামাতি যারা আছে, হেফাজতি যারা পেয়ারা পাকিস্তানি, এদের যদি মায়ের লাঙ্গেরও পেট খারাপ হয়, তাও সেটা হবে ভারতীয় ন্যারেটিভ। এরা হচ্ছে মুসলমানরা তো নবীর উম্মত হয়, মুহাম্মদের উম্মত হয়। এরা হচ্ছে মগা মৌদুদির উম্মত, মগা মৌদুদি জামাতির উম্মত এরা। এদের সবকিছুতেই ভারত বিরোধী। এরা বোধহয় ঘুমের মধ্যেও সারাদিন স্বপ্ন দেখে। এই দেশে গিদরের গোস্ত আনবে এটাও নাকি ভারতীয় ন্যারেটিভ। প্রায় দ্বিগুণ দরে গম আনবে এটাও নাকি ভারতীয় গণমাধ্যম, ইন্ডিয়ার ন্যারেটিভ। মানে এরা সবকিছু, আমার মনে হয় টাকলা ফুয়াদ কয়দিন পর বলবো ওর যে মাথার চুল উঠে গেছে, বলবে যে ওইটাও ইন্ডিয়ান ন্যারেটিভ। ওর শাশুড়ির হাদির নিচের লোম উঠে যায় বা উপরের, তখনও বলবে টাকলা ফুয়াদ যে এটার জন্য এটাও ভারতীয় ন্যারেটিভ। বুঝতে পারছেন? এরা ভারত ছাড়া আর খায়ও এটা এই দেশের মানুষ। এই দেশের মানুষ খায়। আমি বলেছিলাম না একদিন যে স্বয়ং আল্লাহ যদি এই মুহূর্তে ভারতের পক্ষ নেয়, বাংলাদেশের মুসলমান যারা পেয়ারা পাকিস্তানি সবগুলো কাফের হয়ে যাবে। আল্লাহর কথা মানবে না। এদের ভারত বিরোধিতা। সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম আমাদের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর, যিনি আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি, বঙ্গবীর বাঘা সিদ্দিকী কাদের সিদ্দিকী, তিনি বলেছেন হাসিনার পতনের পর তারেক রহমানের কোনো কথার বিরোধিতা করতে পারতেছি না। একজন বীরের এত বড় অধঃপতন। তিনি তো সেই বীর, তিনি বলেছিলেন, এটা আমরা কয়েক জায়গায় তিনি বলেছিলেন যে তিনি বেহেশতেও যাবেন না জামাতের সাথে। আমরা পরে দেখছি ইফতার করতে গেছেন। যাই হোক, কি আর বলবো, বঙ্গবীর, তাকে নিয়ে আর কি বলার আছে? কি বলতে পারি আমি? কিংবদন্তি তিনি। কিন্তু এগুলো শুনলে মানে তারেক রহমানের সমালোচনা কোনো জায়গায় তিনি আর পেলেন না। মানে এই বীর এত বড় ভয় পেয়ে গেল, যিনি পাক বাহিনীকে ভয় পান নাই। জামাতি, রাজাকার, আল-বদর যাকে দেখে কাঁপতো, যাকে দেখে পাক বাহিনীর সেনাপতিরা কাঁপতো, নিয়াজি কাঁপতো, সেই ব্যক্তির এত অধঃপতন কষ্ট হয়। যাই হোক, একটা ফটো কার্ড ভাসছে, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬। দুর্নীতি শব্দটি জীবনে প্রথম শুনলাম প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসবো না কাঁদবো না বদবায়ে ত্যাগ করবো বুঝতে পারতেছি না। এই তারেক রহমান যদি এটা আমি জানি না এটা কতটুকু সত্য, কারণ আজকাল তো ফটো কার্ড কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝা বড় মুশকিল। এটা ৭১ টিভিতে দেখাচ্ছে যে দুর্নীতি শব্দটি তিনি জীবনে প্রথম শুনেছেন। হায় আল্লাহ! মানে এই দেশের মানে রাজনীতিবিদ হলে এরকম ঠাডা মারা মিথ্যা কথা বলতে হয়। তাহলে ৫ বার কোন সরকারের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ? মানে কি আর বলবেন? মানে মাতালও এরকম মিথ্যা কথা বলতে পারে না, যা তিনি বলা শুরু করেছেন। তাকে যখন কুলাঙ্গার বলেছিল ওই আরেক খুনির পোলা, কি যেন প্রধান, শফিউল আলম প্রধানের পোলা কি যেন প্রধান নাকি প্রধান, তাকে কুলাঙ্গার বলেছিলাম, একটু প্রতিবাদ করেছিলাম যে একটা প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলা যাবে না। যায় না, পছন্দ না করে কোনো মানুষকে আপনি কুলাঙ্গার বলতে পারেন না। কিন্তু তারেক রহমান যখন বলে দুর্নীতি শব্দটি জীবনে প্রথম শুনলাম, তখন না হেসে আর পারি? আমি তো তাকে গালি দিতে পারবো না। কারণ যাই হোক, বিচারের ভার আপনাদের কাছেই থাকলো। মজার বিষয় হচ্ছে ভারত আবার ভিসা দেওয়া চালু করতেছে বাংলাদেশে, ভিজিট ভিসা। এই খবর আবার দেয় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশের হাই কমিশনার আমাদের সেই খবর দেন। এতে আবার খুব
আপ্লুত হয়ে যায় বাঙালিরা, বাঙ্গুরা। তো কারা যেন বলেছিল ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। তারা এখন কোথায়? তো ইন্ডিয়া যারা বয়কট করতে চায়, সেই দেশে ভারতের ভিসা চালু হওয়া তাদের জন্য তো সুখবর না, দুঃখের খবর হওয়ার কথা। কিন্তু আমরা জানি আমার ভাবির পোলা যারা ইন্ডিয়া বয়কট করেছে, যারা মওদুদির উম্মত জামাতি, যারা ইন্ডিয়া বয়কট করেছে, তারাই দেখবেন আগে, আগে ইন্ডিয়া চলে যাবে। আমাদের আগে। যাই হোক, এবার আসি। লম্বা করব না লাইভ। ১১ মিনিট হয়ে গেছে। আমরা এতদিন মৌলবীরা ফতোয়া দিয়েছিল ক্রিকেট খেলা হারাম। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে পাকিস্তান যদি শুধুমাত্র ক্রিকেট না খেলতো, নির্ঘাত লিখে দিত ক্রিকেট খেলা হারাম, হারাম, হারাম এগুলো বলতো। আজকে দেখলাম এক মৌলবী, তাও লামাযহাবী আহলে খবির যারা গোমটা মৌলবী ফতোয়া দিয়েছে ক্রিকেট খেলা জায়েজ, কোনো সমস্যা নাই। এর আগেই কিন্তু মৌলবীরা বলেছিল এই লামাযহাবীরা খেলাধুলাই হারাম। ইসলামে খেলাধুলা নাই। নাই, আসলেই নাই। ইসলামে কোনো খেলাধুলা নাই। একটা নারী কয়দিন আগে দেখলাম ঘোড়া দৌড়াইতে, ঘোড়সওয়ারি মানে তাকে কি যেন বলে ওদের? জকি। সে কি বলেছিল সেখানে জানি কয়দিন আগে এক মেয়ের দেখলাম। সে বলছে সেটা সুন্নাহ, সুন্নাহ পালনের জন্য সে ঘোড়া দৌড়ায়। মানে খেলাধুলার উদ্দেশ্যে কোনো খেলাধুলা তো চলবেই না। ঘোড়া দৌড়াইতে হবে তো সুন্নাহর উদ্দেশ্যে। তো ক্রিকেট খেলা কিভাবে জায়েজ হলো? তারপর যে ক্রিকেটে সবসময় জুয়া চলে। ফতোয়া টাকা দিলেই না ফতোয়া পাল্টে যায়। আমি আপনাদের বলেছি ওই যে আরে ভুলে গেলাম। মোতালেব প্লাজায়। মোতালেব প্লাজায় একবার হুন্ডি হালাল না হারাম এটা নিয়ে ফতোয়া দিয়েছিল। কে জানেন? শাইখুল হাদিস। এদেশে বড় শাইখুল হাদিস। যার এই দেশে বাঙ্গুরা বিশ্বাস করে যে চার্জশিটে তার নাম লিখলে নাকি সেটা গায়েব হয়ে যায়। আওয়ামী লীগ যখন তার নামে মামলা করেছিল, চার্জশিট থেকে নাকি তার মামলা, তার আসামির নাম গায়েব হয়ে যায়। এত বড় মৌলানা। মানে যে সরকারই করুক, সেই শাইখুল হাদিস, এত বড় শাইখুল হাদিস। তার নামে মামলা করলে আপনার চাষির নাম থাকে না। এটা বিএনপির লোকেরা আমারে বলেছে। আওয়ামী লীগ এই জামাত, হেফাজত, চর্ম নাই, চামড়া নাই, হেফাজত তো পরের কথা। বিএনপির লোকেরা আমার এটা বলতো। এটা তারা বিশ্বাস করে। যে পুলিশ গেল যায় দেখে চার্জশিটে তার নাম দেখে গেল, সামনে গেছে যায় দেখে চার্জশিটে তার নাম নাই। এরকম গজব মিথ্যা